প্রশান্ত কিশোর এই নামটি 2026 বিধানসভা নির্বাচনে ততটা প্রাসঙ্গিক না হলেও এই নামটি যে 2021 সালের বিধানসভা নির্বাচনে একটা বড়সড় ভূমিকা পালন করেছিল সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যতগুলো আসন পেয়েছিল তার পেছনে এই প্রশান্ত কিশোরের বুদ্ধি যে কাজ করেছে, অবশ্যই মমতা ব্যানার্জির ক্যারিশমা তো কাজ করেইছে, যে সেই সঙ্গে প্রশান্ত কিশোরের যে বুদ্ধি কাজ করেছে সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। অর্থাৎ সেক্ষেত্রে 2019 সালে লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির পরে 2021 সালে অর্থাৎ 2 বছরের মধ্যে তিনি যেভাবে তৃণমূল কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে পেরেছিলেন সেটা কিন্তু অবশ্যই একটা ওনাকে একটা ক্রেডিট দিতেই হয়। তো 2026 সালে তিনি নিজের পার্টি জনসুরাজ নিয়ে ব্যস্ত। তিনি 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে তিনি এই সমস্ত স্ট্র্যাটেজিস্ট থেকে তিনি ছেড়ে দিয়েছেন এবং তিনি নিজের দল তৈরি করেছেন যার নাম জনসুরাজ। গত বছরের বিধানসভা নির্বাচনে তিনি বিহারেও পার্টিসিপেট করেছিলেন কিন্তু তিনি হেরেছিলেন। তো সেক্ষেত্রে সেটা তো গেল পরের ব্যাপার, কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে এই প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে এবার তিনি কিন্তু একটা বড়সড় মন্তব্য করেছেন। তো সেক্ষেত্রে প্রশান্ত কিশোর তিনি কি বলেছেন, বিজেপি কতগুলো আসন পেতে পারে, তৃণমূল কতগুলো আসন পেতে পারে। যদিও বিভিন্ন এক্সিট পোলে দেখানো হচ্ছে যে বিজেপি ক্ষমতায় আসছে, বিশেষ করে সবথেকে যে বিশ্বাসযোগ্য যেটা 2021 সালে বিধানসভা নির্বাচনে মিলিয়ে দিয়েছিল সেটা হচ্ছে টুডেস চাণক্য। সেটা 2021 সালে বলেছিল যে তৃণমূল এককভাবে ক্ষমতায় আসবে। এছাড়া কোনো এক্সিট পোল তারা কিন্তু কোনোভাবে তারা কিন্তু বলতে পারেনি যে তৃণমূল এককভাবে ক্ষমতায় আসবে, কিন্তু টুডেস চাণক্য বলতে পেরেছিল। অর্থাৎ সে যে ফ্লোটা রয়েছে সে ফ্লোটা ধরতে পেরেছিল। এবার সেই টুডেস চাণক্য বলেছে যে এবার বিজেপি পেতে পারে 190টির মতন আসন। অর্থাৎ সেক্ষেত্রে এবার যে কম্পিটিশনটা অতটা ইজি নয় সেটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে। এখন শেষ দেখা যাবে 4ই মে কি হয়। কিন্তু তার আগে প্রশান্ত কিশোর কি বলেছে জানাবো, তবে তার পূর্বে আপনি প্রশান্ত কিশোরের কথাকে কতটা ভ্যালু দেন কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরও 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন প্রশান্ত কিশোর কী বলেছে এটা আমি নোট করেছি, সেখান থেকে আপনাদের বলে দিচ্ছে। দেখুন তিনি বলেছেন যে প্রথমে তিনি বলেছেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনে তার সরাসরি কোনো ভূমিকা নেই, তার কারণ তিনি এই নির্বাচনে তিনি ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস্ট হিসেবে কোনোভাবে নেই। অর্থাৎ এই টোটাল নির্বাচন প্রক্রিয়াতে তার সংস্থা রয়েছে, তার করা সংস্থাটি রয়েছে আইপ্যাক, কিন্তু তিনি নেই। অর্থাৎ সেক্ষেত্রে তিনি প্রথমে এই কথাটি বলেছেন। তো তিনি দ্বিতীয় যে কথাটি বলেছেন সেটা হচ্ছে বিজেপিকে হালকাভাবে না নিতে সতর্ক করেছেন। এক সাক্ষাৎকারে বলেছেন যে বাংলায় বিজেপিকে সিরিয়াস চ্যালেঞ্জার হিসেবেই দেখতে হবে। টিএমসির জন্য লড়াইটা কিন্তু অতটা সহজ নয়, কারণ বিজেপি যখন কোথাও নির্বাচনে যায় তখন সে সর্বশক্তি নিয়ে যায়। অর্থাৎ এমনটা নয় যে ঢিলাঢালাভাবে তারা যায়, সর্বশক্তি নিয়ে তারা আক্রমণ করে। তো সেক্ষেত্রে তিনি বলে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে কোনোভাবে বিজেপিকে হালকাভাবে নেওয়াটা তৃণমূলের ঠিক হবে না, এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে একজন সিরিয়াস চ্যালেঞ্জার হিসেবে বিজেপিকে নিতে হবে, এমনটা কিন্তু প্রশান্ত কিশোর বলে দিয়েছিলেন। দেখুন প্রশান্ত কিশোরের যদি আমি কথা বলি তাহলে 2019 সালে যে দলের উপরে যে মানুষের একটা রাগ হয়েছিল সেই সমস্ত রাগকে সে দিদিকে বলো দিয়ে কিন্তু কনভার্ট করতে পেরেছিল। অর্থাৎ দিদিকে বলোর পরে সবার রাগ সে প্রশমিত করতে পেরেছিল, কারণ সে ডাইরেক্টলি তখন দিদির সঙ্গে কথা বলতে পেরেছিল। তো এছাড়া তারপরে দুয়ারে সরকার, তারপরে দুয়ারে রেশন, তারপরে আরও অনেকগুলো প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, অর্থাৎ অনেক প্রকল্প যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেইবার তৃণমূল সরকারকে এতটা সিট পাওয়ার পিছনে কিন্তু একটা বড়সড় একটা হেল্প করেছে। অর্থাৎ এই সমস্ত কিছুর পিছনে কিন্তু প্রশান্ত কিশোরের কিন্তু একটা বড়সড় ভূমিকা ছিল, সেটা কিন্তু আর বলার কোনো অস্বীকার কোনো জায়গা থাকে না। দেখুন এরপরে তিনি বলেছেন যে 2021 মডেল হুবহু রিপিট হবে না, এমনই তিনি ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ 2021 সালে বিশেষ করে দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, দিদিকে বলোর যে নভিলটি 2021 সালে যে একটা বড়সড় ফ্যাক্টর ছিল সেগুলো কিন্তু এখন ওল্ড স্কিম হয়ে গেছে। অর্থাৎ মানুষ এখন অভ্যস্ত হয়ে গেছে, দুয়ারে সরকারও অভ্যস্ত হয়ে গেছে, লক্ষ্মীর ভাণ্ডারও মোটামুটি অভ্যস্ত হয়েছে এবং দিদিকে বলো অভ্যস্ত হয়ে গেছে। তো সেই ফ্যাক্টরগুলো এখন কাজ করবে না, তাই ভোটার মুড আলাদা হতে পারে, এ নিয়ে বিশ্লেষণে পিকে ফ্যাক্টর বারবার উঠেছে। অর্থাৎ এই যে স্কিমগুলো রয়েছে এগুলোর মধ্যে একটা পিকে ফ্যাক্টর অবশ্যই ছিল, তার কারণ তিনি শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে দিদিকে জিতিয়েছেন তেমনটা নয়, তার আগে তিনি যতগুলো স্টেটে তিনি
স্ট্র্যাটেজিস্ট হিসাবে তিনি কাজ করেছেন। প্রত্যেকটি স্টেটে তিনি জিতেছেন, অর্থাৎ শুধুমাত্র তার নিজের দল জানসুরাজ জিততে পারেনি। সেটা যদি জিততে পারতো তাহলে তার 100% স্ট্রাইক রেট হয়ে যেত। তাছাড়া কিন্তু যতগুলো স্টেটে তিনি যে পার্টিকে তিনি সাপোর্ট করেছেন সেই পার্টি জিতেছে। এটা কিন্তু তার একটা ভয়ঙ্কর ট্র্যাক রেকর্ড। অর্থাৎ তিনি যে প্ল্যানিংগুলো করেন, তিনি যে গ্রাউন্ড সার্ভেগুলো করেন, সেটা কিন্তু অবশ্যই কাজে দেয় এবং সেগুলো কিন্তু অ্যাকিউরেট থাকে। দেখুন, তার ফোকাস এখন তিনি বলেছেন যে আমার ফোকাস এখন বিহার, জানসুরাজ, বেঙ্গল না। মানে বেঙ্গল নিয়ে কমেন্ট্রি আছে কিন্তু অপারেশনাল কোনো ইনভলভমেন্ট নেই। অর্থাৎ বেঙ্গল নিয়ে তিনি কমেন্ট করতে পারেন, কিন্তু যেহেতু তিনি বেঙ্গলের সাথে বর্তমানে যুক্ত নেই, বর্তমানে কি গ্রাউন্ড রিয়ালিটি রয়েছে পশ্চিমবঙ্গের কোন বিধানসভা কেন্দ্রের কি বুথের, সেই সম্বন্ধে তার আর কোনো এখন নলেজ নেই। তো সেক্ষেত্রে তিনি এখন এক্স্যাক্টলি কিছু বলতে পারবেন না যে কোন পার্টি কতগুলো আসন পেতে পারে। তার কারণ 2021 সালে তিনি প্রতিটি বুথের তার গ্রাউন্ড রিয়েলিটি রিপোর্ট ছিল, প্রত্যেকটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার কাছে রিপোর্ট ছিল। তো সে কারণে তিনি এক্স্যাক্টলি বলতে পেরেছিলেন যে বিজেপি সেবার 100 উপরে উঠতে পারবে না, 100 নিচে থাকবে। তো ঠিক সেটাই হয়েছিল। কিন্তু এবার অর্থাৎ 2026 সালে তিনি যেহেতু এর সঙ্গে যুক্ত নন, তিনি যেহেতু কোনোভাবে যুক্ত নন যে 2026 সালে তৃণমূলের গ্রাউন্ড রিয়েলিটি কী রয়েছে, তো সেক্ষেত্রে তিনি কোনো সিট প্রেডিকশন করেননি। তিনি শুধুমাত্র বলেছেন যে বিজেপিকে কোনোভাবে হালকাভাবে নেওয়া ঠিক নয়, হালকাভাবে নিলে পরে তাহলে কিন্তু দিদির সমস্যা হতে পারে। তো এখন দেখা যাক যে কি ঠিক হয়, অর্থাৎ কার সমীক্ষা ঠিক হয়। তো মানে টুডেজ চাণক্যর সমীক্ষা ঠিক হয় নাকি অন্য কোনো যেগুলো সমীক্ষাতে যেগুলোতে তৃণমূল সরকারকে এগিয়ে রেখেছিল, তৃণমূল আবার আসতে পারে, প্রত্যাবর্তন করতে পারে, সেটাকে এগিয়ে রেখেছিল, সেটার জন্য আমাদের আর কয়েকটা ঘন্টা, আর মাত্র কয়েকটা ঘন্টা ওয়েট করতে হবে। একদিনও নেই, 24 ঘন্টাও নেই। আগামীকাল এরকম সময়, অর্থাৎ যেরকম সময় আপনি ভিডিওটি দেখবেন সেরকম সময়ের মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।